জীবন এখানে নিঃশেষ হয়ে যায় কারণে অকারণে। যাত্রীসহ বাস পানিতে ডুবে যাওয়া কিংবা মহাসড়কে উল্টে যাওয়া অনেকটা নিয়মিত ঘটনা। অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণের ক্ষয় হরহামেশাই হয়। তবুও কি এতটুকু টনক নড়ে কর্তৃপক্ষের? দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয়, এমন মৃত্যুর শেষ কোথায়? এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আব্দুল্লাহ এম ফেরদৌস খান, ভাইস চেয়ারম্যান, রোড সেফটি ফাউন্ডেশন। এরপরই আমাদের সঙ্গে আছেন কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ, সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। এবং এরপরই রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান, তিনি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক এবং দুর্যোগ ও জরুরি ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আপনাদের তিনজনকে স্বাগত এই আলোচনায়। যখনই কোনো দুর্ঘটনা হয়, এমন টকশো হয়, আলোচনা হয়, প্রতিবেদন হয়, তারপরে কেমন করে যেন সব কিছু আবার শিথিল হয়ে যায়, আবার হয়তো আমরা পরের বছর একই গল্প বলতে থাকি। সবশেষ যে তথ্য আমাদের হাতে, আজ রাত 8টায় টাঙ্গাইলের কালীহাতিতে রেল ক্রসিংয়ে কাটা পড়ে শিশুসহ 5 জন নিহত হয়েছে। আমরা জানতে পেরেছি যে ঘটনাটা এমন ছিল যে একটি বাসের তেল শেষ হয়ে যায়, যাত্রীরা তখন বাস থেকে নেমে হাঁটাহাঁটি করছিল রেল ক্রসিংয়ের আশপাশে, রেল লাইনের উপরে। ঠিক তখন এখান দিয়ে একটি ট্রেন চলে যায়। রেল লাইনের উপরে যে হাঁটা যায় না, কিংবা ফেরিতে গাড়ি ওঠার সময় যে যাত্রীদের নেমে যেতে হয়, কিংবা ওভারটেকিং যে করা যায় না, এই জিনিসগুলো তো আমরা জানি, তারপরেও কিন্তু ঘটছে। আপনার কাছে প্রথম প্রশ্ন, দৌলতদিয়ার যে ঘটনাটা ঘটলো এবং এই ঈদে যে যতগুলো দুর্ঘটনা ঘটলো, এত যে প্রাণহানি হলো, কমন কারণগুলো কি আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ এবং চ্যানেল 24-কে ধন্যবাদ যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে তুলে আনার জন্য। আপনি যে বিষয়টা বললেন যে এটা সারা দেশে এই ঈদ উপলক্ষে যে দুর্ঘটনাগুলো ঘটলো, আপনি যদি কমন কারণগুলো খেয়াল করেন দেখবেন সবগুলোর কারণ মোটামুটি একই রকম, কাছাকাছি। যেমন ধরেন এই যে দৌলতদিয়াতে যে ঘটনাটা ঘটে গেল, এখানে কাঠামোগত অব্যবস্থাপনা তো ছিলই। এখানে শুধু একটা কারণেই যে এই দুর্ঘটনাটা ঘটেছে বিষয়টা কিন্তু তা না। যখন কোনো দুর্ঘটনা ঘটে আপনি খেয়াল করবেন যে অনেকগুলো কারণের একটা সম্মিলিত রেজাল্ট আমরা পাই। যেমন ধরেন দুর্ঘটনা যেটা ঘটে গেল দৌলতদিয়াতে, এখানে পন্টুনে গাড়ি ওঠার যে র্যাম্পটা দেখেন, স্লোপটা ছিল অনেক বেশি। যে স্পিডে গাড়িটা এসেছে সেই স্পিডে ড্রাইভার সে গাড়িটাকে কন্ট্রোল করতে পারেনি। হয়তো তার ব্রেক ঠিক ছিল কিনা সেটাও একটা বিষয়। এখানে ড্রাইভার যদি আরেকটু সচেতন হতো, সে যদি আরও একটু কেয়ারফুলি এই গাড়িটা নিচের দিকে নামিয়ে আনতো, তাহলে সে হয়তো এটা কন্ট্রোল করতে পারত। আমরা জেনেছি যে ওই সময় গাড়ি চালক আগে থেকে গাড়ি থেকে নেমে চা খাচ্ছিলেন, হেল্পার গাড়িটা টান দিয়েছেন এবং তিনি আর পরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। এটাও একটা অব্যবস্থাপনার ফলাফল বলতে পারেন, যে গাড়ির পরিচালনা কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট যারা আছেন তাদের এই যে গাড়ির চালক হেল্পারকে ছেড়ে দেওয়া, এইসব ক্ষেত্রে অনেক সময় ধরনের ঘটনা ঘটে, হেল্পারকে দিয়ে গাড়ি ম্যানেজ করা হয়। কিন্তু সেটা আমি আবার আরেক জায়গায় দেখলাম যে এই কথাটা সঠিক, বা এটা আমি আবার জেনেছি যে এটা ঠিক নাও হতে পারে, আমি ঠিক শিওর না এখানে। এমনটি একজন প্রত্যক্ষদর্শী বলেছেন। তো এইটা এখন যদি গাড়ি দেখেন যে ডিজাইন লেভেলে যেটা পন্টুনের উপরে যখন গাড়িটা নামলো, পন্টুনের উপরে দেখেন ওইখানে কিন্তু কোনো ব্যারিয়ার নাই, একদম 1 ফিটেরও কম একটা ছোট অ্যাঙ্গেল বার বসানো আছে। এটা যদি আরও বড় অ্যাঙ্গেল বার থাকতো, 3 ফিট হাইটের হেভি ডিউটি শিপের যেগুলো থাকে, তাহলে কিন্তু এটা যদি ব্যাংকিং করলে হয়তো এখানে একটা স্টপেজ হতে পারতো। তা মেইনলি যে ঘটনাটা ঘটছে সারা দেশের কথা যেহেতু আপনি বললেন, সচেতনতার একটা মারাত্মক বড় রকমের ঘাটতি আছে। আমরা আসবো আপনার কাছে কাজী সাইফুন নওয়াজ। আপনি আমাদের কাছে একটা তথ্য আছে যে 1967 সাল থেকে 2016 পর্যন্ত শুধু এই 50 বছরে 2572টি নৌ দুর্ঘটনায় প্রাণ হারায় 20,508 জন মানুষ। আমরা দেখি যে লঞ্চ দুর্ঘটনা কিংবা নৌপথের যে দুর্ঘটনাগুলো মোটামুটি একই। দেখা গেল একটা ডিঙ্গি নৌকাকে হয়তো একটা বড় জাহাজ বা লঞ্চ এসে চাপা দিচ্ছে, সে দেখতেও পায় না তার নিচে কে আছে, কিংবা কখনো বাল্কহেডের ধাক্কায় দুর্ঘটনা ঘটছে। এই দৌলতদিয়া যে ঘটনাটা ঘটলো, একটা গাড়ি স্পিডি হয়ে ওঠার পরে সে নিয়ন্ত্রণ রাখতে পারলো না। আপনাদের রিসার্চ কি বলে যে
এই যখন কোনো ফেরিঘাটে উঠবে কোনো যাত্রীবাহী বাস, তখন আসলে রীতি বা নিয়মকানুনগুলো কি হওয়া উচিত, কি হয় ইন্টারন্যাশনালি? ধন্যবাদ। এবারে ঈদে আসলে যতগুলো দুর্ঘটনা দেখলাম, কিছু দুর্ঘটনা মনে হচ্ছে রিপিটেশন, মানে জাস্ট 10 বছর আগে যে ধরনের দুর্ঘটনা দেখেছি এখনও সেটাই ঘটছে, তার মানে কোনো চেঞ্জ নাই, কোনো ব্যবস্থা না নিলে এটা আগামী বছরও দেখব। আর কিছু দুর্ঘটনা হচ্ছে আমি বলবো যে কিছুটা মানে অন্তত ঈদের সময় দেখা যায় না, লাইক সদরঘাটে যেটা হলো এবং পাটুরিয়াতে যেটা বাসটা পানিতে পড়ে গেল। ইউজুয়ালি ঈদের সময় এই ঘটনাগুলো দেখা যায় না, কারণ ঈদের সময় আমরা আশা করি যে মনিটরিং ব্যবস্থাটা ভালো থাকে, ঈদের সময় নজরদারিটা ভালো থাকে, বাট এই ঘটনাগুলো আমরা দেখলাম এবং খুব মর্মান্তিক। এখন আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন যে কটা ক্র্যাশ ইনভেস্টিগেশন করতে যাওয়ার পরে ইউজুয়ালি আমাকে বের করতে হয় মানুষ ভুল করবে। এখন মানে পৃথিবীর সেফ সিস্টেম অ্যাপ্রোচে বলছে মানুষ ভুল করবে, আমার দায়িত্ব হচ্ছে মানে সিস্টেমের দায়িত্ব হচ্ছে ভুল করলে তার শাস্তি যেন মৃত্যু না হয়। ফর ইনস্ট্যান্স আমি ধরে নিলাম ওই বাসটা চালক বা হেল্পার চালক, যেহেতু এটা নিয়ে কনফিউশন আছে, যেহেতু চালকের লাশও পাওয়া গিয়েছে, আমি ধরে নিচ্ছি চালকই চালাচ্ছিল। এখন চালক যদি কোনোভাবে ভুল করেও যদি সে এটাকে আপনার কি জানি বলে, সে যদি বাসটা নিউট্রালে নিয়ে আসে বা যদি স্টার্ট চালু না করেই যদি সে নিউট্রালে নিয়ে আসে, তাহলে এটা দেখা যাবে যে এয়ার ব্রেক সিস্টেমে দেখা যাচ্ছে যে বাসটা সামনে এগিয়ে যাবে। তাহলে আমি তাকে থামানোর জন্য কি পদক্ষেপ নিয়েছি, মানে আমার সিস্টেম কি এছাড়া তাকে প্রোটেকশন দিয়েছিল কিনা, কারণ এই ধরনের কথা ছিল। ওকে, এই ধরনের ঘটনা কি আজকেই প্রথম? এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ফেরিতে ওঠার সময় প্রাইভেট কার পড়ে যাচ্ছে, মোটর সাইকেল পড়ে যাচ্ছে, আমরা দেখেছি। ওই একটা দুইটা কেস থেকে আমাদের সরকার এখনো পর্যন্ত ভিশনারি হয় না যে আমি কিভাবে পরবর্তী এই ধরনের রেকারেন্স ঘটনাটা কমাবো। দেখেন, প্রথমে হচ্ছে আমাদের দেশে এটা ট্র্যাডিশনাল, এক মোড থেকে যখনই আপনি আরেক মোডে ট্রান্সফার হবেন, লাইক রোড থেকে আপনি যখন ওয়াটারওয়েতে ঢুকবেন বা ওয়াটারওয়ে থেকে রোডে উঠবেন, দেখেন এই ট্রান্সফারের যে জায়গাটা হচ্ছে সবচেয়ে মানে আমি বলবো এই সবচেয়ে খারাপ একটা রাস্তা থাকে ইউজুয়ালি, মানে আপনাকে খুব ভাঙা চোরা গর্ত একটা রাস্তা ইউজুয়ালি পিচ্ছিল থাকে। এক দুই হচ্ছে যে এই যে ঈদ কেন্দ্রিক, দেখেন আমি যদি ধরে নেই যে ব্রেকটা ফেল করেছে, কোনো যদি ধরে নেই, তাহলে আসেন পরবর্তী কয়েকটা প্রশ্ন করি আমি, ব্রেকটা কেন ফেল করলো, আর অন্য বাসগুলো তো ব্রেক ফেল করেনি। ঈদের সময় যেটা হয় যে একটা মানে প্রত্যেকেই তার ওই যে পুরনো গাড়িগুলোকে কোন মতে ঠিকঠাক করে একেবারে ওভার একটা ডিউটি করে, চালকে একটা দেখা যায় টানা গাড়ি চালায়, গাড়িটাও দেখা যায় টানা চলে, ফলে দেখা যায় ন্যূনতম মেইনটেনেন্স যেটা সেটা করা হয় না, ফলে দেখা যাচ্ছে খুব অল্পতেই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এমনিতেই কোনো মতে ঠিকঠাক করে নিয়ে আসছে, এগুলো দেখা যাচ্ছে যে আপনার খুব দ্রুতই কিন্তু ফ্লিপ করতে মেইনটেনেন্সের একটা সমস্যা। থার্ড হচ্ছে যে আমি এরপরে যে পড়ে যাওয়াটা রোধ করার জন্য আমার কি আর কোনো ব্যারিয়ার ছিল কিনা এখানে, যে আমি এটাকে হয়তো একটা মোটা কোনো শিকল বা হচ্ছে একটা রেলিং এই টাইপের, কারণ যেহেতু এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, আমি কিন্তু আর কোনো পদক্ষেপ নেই। ফলে আসবো আপনার কাছে। আলী আহমেদ খান, আপনারা দীর্ঘদিন আপনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ছিলেন, সিভিল ডিফেন্সের যে কাজটা হয় আমরা দেখলাম যে ডুবুরি দল তারা উদ্ধার কাজে নামলো, আপনাদের অভিজ্ঞতা কি বলে বা আপনাদের এই প্রশিক্ষণ কি বলে যে যখন একটা গাড়ি এই ধরনের ফেরিতে উঠবে, ফেরির স্ট্রাকচারটা কেমন হওয়া দরকার? সাইফুল নাজ বলছিলেন যে রেলিং যদি থাকতো, ফেরি থেকে রেলিং শক্তপোক্ত যদি রেলিং করা যেত তাহলে অন্তত গাড়িটা আটকানো যেত কিনা। এরপর যাত্রীদেরকে ক্যারি করেই কি ফেরিতে উঠবে নাকি যাত্রীদেরকে আগে নামিয়ে নিতে হবে? নিয়মকানুনগুলো আসলে কি? প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা এই সমস্ত দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছে অবশ্যই তাদের জন্য আমাদের সমবেদনা রইল। তো আমরা বাংলাদেশে কিন্তু যেটা নেওয়াজ সাহেব বললো যে এখানে কিন্তু আসলে অনেক ইনসিডেন্ট একটার পর একটা হচ্ছে, কিন্তু আমরা আদৌ কি কোনো লেসন নিচ্ছি কিনা সেটা দেখতে হবে আসলে, কার দায় এবার কীভাবে আছে আসলে। এটা নতুন ঘটনা নয়, এর আগেও ফেরিতে গাড়িগুলো পড়ে গিয়েছে আসলে। তো এখান থেকে যেটা আমি বলবো যে টোটাল আমাদের যে একটা ম্যানেজমেন্টে যে আছে এখানে, যারা BIWTA আছে এখানে, মনে করেন এখানে BRTA আছে, রোড যারা গাড়িগুলো যারা মেনটেনেন্স দেখে, তারপর ঘাট ম্যানেজমেন্ট যারা করে আসলে এখানে কতটুকু স্লোপ থাকা উচিত, যেটা ফেরদৌস খান বলে কত স্লোপ নিয়ে গাড়িটা ব্যালেন্স করতে পারবে কিনা, গাড়ির ফিটনেস আছে কিনা, এইগুলো ফ্যাক্টর দেখতে হবে। আমাদের যে এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর রেসপন্স করলাম সেটা তো ফায়ার সার্ভিস করে, কিন্তু যেটা আমি বলবো যে প্রিভেন্টিভ মেজার যে আমরা কীভাবে এটা এড়ানো যেত কিনা আসলে, এটা কিন্তু একটা অবহেলিত বলবো আমি, যেটা যার দায়িত্ব হোক না কেন, এটা টোটাল অবহেলা এবং এটা অনেকটা হত্যাকাণ্ড আসলে। এখানে টোটালি যে মনে একটা বাসের রিস্কগুলো আছে সেজন্য
যে সমস্ত ফেরিঘাট যেগুলো হচ্ছে, যে ঘটনা একটার পর একটা হচ্ছে, কিন্তু এগুলোকে একটা ব্যবস্থা নিতে হয়, যেটাকে বলে ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, কতগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সলিউশন যেগুলো আছে, অপারেশনাল সলিউশন যেগুলো আছে এখানে। এখন ধরেন একটা যাত্রীবাহী বাস যখন ফেরিতে উঠছে, তার মানে সে পানির উপরে আছে। ডেফিনেটলি ফেরিতে ওঠার আগে যাত্রীদের কি লাইফ জ্যাকেট কিংবা তাদের যে ওই পানিতে ভেসে থাকার যে সামগ্রী, সেটি কি দেওয়ার কথা ছিল কি? না, যখনই একটা এর আগে কিন্তু ঘটনা হয়েছিল, যখনই এরকম ফেরিতে পার হবে তারা কিন্তু যাত্রী নেমে যাওয়ার একটা অর্ডার ছিল আসলে এখানে। যাত্রী নেমে যাবে, গাড়িগুলো উঠবে, তারপরে হবে। তারপরে হয়তো কিছুদিন হয়তো এটা প্র্যাকটিস ছিল, তারপর কিন্তু আবার ভুলে গিয়েছে আসলে এটা, যেটা হয় আর কি সচরাচর। কারণ অনেকটা মানুষের একটু শিথিলতা থাকে, নামতে চায় না। কিছু কিছু যারা মহিলা যাত্রী তারা নামতে চায় না, এখানে পুরুষ যারা নেমে যায়। বাট এটা কিন্তু বাধ্যবাধকতা নয়। আমি বলবো যে অবশ্যই, যে কারণ যেখানে রিস্ক থাকবে এবং রিস্ক এগুলো আছে এখানে, টোটালি কিন্তু এটা ঘাট ম্যানেজমেন্ট সিস্টেমের উপর নির্ভর করে আসলে। কারণ গভর্নমেন্টের যেটা আমাদের রাষ্ট্রযন্ত্র আছে, মানুষ কিন্তু সবাই কিন্তু নিয়ম মানতে চায় না আসলে, এটা টেন্ডেন্সি যেটা আছে। কিন্তু এটা রাষ্ট্রযন্ত্র যেটা তাদের একটা কন্ট্রোল যারা করে, বিশেষ করে এখানে BIWT অথরিটি যারা ঘাট ম্যানেজমেন্ট করে, এবং তাদের দায়িত্ব রয়েছে কিন্তু সেখানে। এটা যদি থাকতে পারে তাহলে কিন্তু আমাদের একটা এই অবহেলিত ঘটনা কখনোই হতো না, যেটা মনে করি আসলে। ফেরদৌস খান, আপনার কাছে আসবো। আপনি ঈদের আগে যে ঘটনাটা আমরা দেখলাম, যে সদরঘাটে মর্মান্তিকভাবে দুজনের মৃত্যু হলো, একজন গর্ভবতী নারীও ছিল সেখানে। সদরঘাটে যে ধরনের মৃত্যুগুলো হরহামেশা, এই দুর্ঘটনাগুলো দেখা যায়, ছোট ছোট ডিঙ্গি নৌকা ফাঁকে ফাঁকে চলাচল করে, ওখান থেকে আবার যাত্রীরা যে পন্টুন থেকে সরাসরি যে সে শিপে উঠবে সেটি করছে না, সে ডিঙ্গি নৌকা থেকে সরাসরি শিপে ওঠার চেষ্টা করছে। এই ঘটনাগুলি ঘটছে। এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? এই সদরঘাট টার্মিনালের মিসম্যানেজমেন্ট আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। দেখেন, সদরঘাট হচ্ছে বাংলাদেশের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের সবচেয়ে বড় পোর্ট। আপনি যে কথাটা বললেন যে নৌকায় করে যে উঠছে, এটা কেন উঠবে? এখানে একটা কেন বোর্ডিং ব্রিজ থাকবে না পার্মানেন্ট, যেখান থেকে স্টিমার এসে অ্যালংসাইড হবে, বোর্ডিং ব্রিজ দিয়ে মানুষ স্টিমারে উঠবে এবং নামবে। এখানে হচ্ছে সব নোজ বার্থিং করে। আমি মেরিন প্রফেশনাল, যেহেতু আমি শিপিং রিলেটেড, আমাদের জাহাজে উঠা নামার যে সিস্টেম থাকে, এটা মানে সেফ থ্রু ডিজাইন, এমনভাবে ডিজাইন করতে হবে যে এখানে এই ধরনের ঘটনা ঘটার প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের এখানে যে ম্যানেজমেন্টটা আপনি দেখেন, যে এত বছর হয়ে গেছে, এটা তো এই ঘটনা কিন্তু প্রথম না। প্রতি বছরই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এক স্টিমার আর একটা স্টিমারকে মারছে, মানুষ নৌকায় করে উঠছে, সাম্পানে যেয়ে উঠছে, কিন্তু এখানে কোনো পার্মানেন্ট ম্যানেজমেন্ট তৈরি করা হয়নি বা হচ্ছে না। এটাই এই সদরঘাট বলেন, সদরঘাট থেকে বেরিয়ে যে ওয়াটার লেনগুলো আছে সবখানেই গাড়ি, যে স্টিমারগুলো যে চলছে, সেখানে তাদের যে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে তো এই ফ্যাসিলিটি সেখানে ডেভেলপ করে দিতে হবে। তা নাহলে তো মানুষ এখানে এইভাবেই নৌকায় করে উঠবে, সাম্পানে করে উঠবে, উঠতে যে পড়ে যাবে, কম্পিটিশানে কে আগে উঠবে কে পরে উঠবে, সুতরাং এই প্রবলেমগুলো থেকেই যাবে। জি, কাজী সাইফুন নওয়াজ, উনি ম্যানেজমেন্টের কথা বলছিলেন। দায়গুলো আসলে কে নিচ্ছে? ধরেন BIWT একটা কর্তৃপক্ষ আছে, আর কারা কারা এর জন্য রেসপন্সিবল, এবং তারা ঠিক কেন এগুলোর ব্যাপারে উদাসীন? কি দেখেন, এই ঘটনা ঘটার পরে কিন্তু দেখা গিয়েছে সরকারের পক্ষ থেকে মন্ত্রী, যতটুকু শুনেছি প্রতিমন্ত্রী উনি নিজে গিয়েছেন এবং ওই যে নৌ চলাচল বন্ধ করে দিয়েছেন যাতে এইভাবে না উঠে। অর্থাৎ কিছু মানুষ মরে প্রমাণ করলো যে কি করতে হবে, অথচ তার মানে দায়টা তাহলে কার উপর যায়? প্রশ্নটাই মানে উত্তরটা কিন্তু এই অ্যাক্টিভিটির ভিতরে রয়েছে, যে ওই কাজটা যিনি আগে করে নাই, দায়টা সেই কর্তৃপক্ষের। যে আমি কেন এভাবে, আমি জানতে চাইছি কোন কোন কর্তৃপক্ষ জড়িত এই সদরঘাট তথা লঞ্চ টার্মিনাল নিরাপত্তা নিশ্চিতের জন্য? ডেফিনেটলি এখানে করতে BIWT রয়েছে, যারা কিনা হচ্ছে যে এই আপনার হচ্ছে ম্যানেজমেন্টটা দেখবে। আর যারা BIWTC, যারা হচ্ছে আমার আপনার ইনল্যান্ড যে ওয়াটার ওয়েটাকে তারা হচ্ছে পরিচালনা করবে, প্রত্যেকের এখানে দায়বদ্ধতা রয়েছে। পাশাপাশি একটা ব্যাপার হচ্ছে আমাদের দেশে যে লঞ্চ সিস্টেমটা যেটা রয়েছে, দেখেন আমরা এমনভাবে সাজিয়েছি, এখানে আসলে লঞ্চ বা সবই এক, মানে যেটা হচ্ছে যে ওই 100টা লঞ্চ 100টা মালিক, প্রত্যেকের সাথে ধাক্কাধাক্কি করেই থামাতে হয়, প্রত্যেকের সাথে ধাক্কা দিয়ে আসলে বের হতে হয়। এই যতদিন পর্যন্ত আমি সিস্টেমে এই প্রতিযোগিতা, এই ধাক্কাধাক্কির সিস্টেমটা রেখে দিব, ততদিন পর্যন্ত মানে এটা চলবে। আমি এখনো পর্যন্ত কেন আমি সেটা সড়কেও পারছি না, আমি এই ওয়াটার ওয়েতেও আপনি দেখেন, মানে যে প্রত্যেকেই যাত্রীর জন্য প্রতিযোগিতা করছে, কে কার আগে থামাবে। যাত্রীরাও কিন্তু দেখা যাবে যে সে উঠবে হয়তো যেই লঞ্চে, সে যেতেই
নিতেই পারছে না, কারণ প্রচণ্ড ভিড়। এই সিস্টেমটা রেখে দেওয়া, এই সিস্টেমটাকে এখনো পর্যন্ত আমরা র্যাশনালাইজেশন না করা, যেটা আমরা বলি যে বাসের ক্ষেত্রে বলি আমরা বাস রুট র্যাশনালাইজেশন, ঠিক সেরকম লঞ্চেও দেখেন আমাদের কিন্তু এখানে একটা মানে মালিকদের প্রতিযোগিতা রয়েছে। ভ্যাসেলগুলো এমনিতেই পুরনো, ভ্যাসেলগুলো পুরনো বলতে হয়তো অনেকগুলোই খুঁজলে তখন আনফিট, মানে ঠিক মতো চেক করা হয় না, সেটা সেটা একটা ফ্যাক্টর। কিন্তু যেটা হচ্ছে যে আমরা সিস্টেমেই রেখে দিয়েছি, প্রতিযোগিতা না করলে আপনি যাত্রী ধরতে পারবেন না, বেরোতে পারবেন না। এটাকে যিনি ঠিক করছেন না, যে কর্তৃপক্ষ, দায়টা তাদের। আলী আহমেদ খান, দেখা যায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছায়। এই ধরনের ফেরি কিংবা দুর্ঘটনা প্রবণ যে জায়গাগুলোতে পুলিশের যেমন ছোট ছোট জায়গায় ফাঁড়ি থাকে, সবখানে থানা থাকে না, এইরকম অ্যাক্সিডেন্ট পরবর্তী কুইক রেসপন্সের জন্য কি সেখানে কোনো নিরাপত্তা কর্মী, ফেরি যারা পরিচালনা করেন তার কর্তৃপক্ষের পক্ষ থেকে কিংবা বেসরকারিভাবে কোনো সংস্থার পক্ষ থেকে স্থায়ীভাবে বন্দোবস্ত করার কোনো সুযোগ আছে কিনা? না, অবশ্যই অন্তত 2 জন উদ্ধারকর্মী থাকলে তাৎক্ষণিকভাবে হয়তো 4 জনকে উদ্ধার আপনি করবে। যেটা বললেন যে ফাইন, যেটা কুইক রেসপন্স জন্য অ্যাটলিস্ট এটা আমার পরিকল্পনা থাকা প্রয়োজন রয়েছে আসলে। কারণ অ্যাটলিস্ট মনে করি আমরা যদি দেখতে পারি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সীমিত সম্পদ দিয়ে কিন্তু তারা চেষ্টা করছে আসলে, বিশেষ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের তাদের একটা যে অপারেশন প্ল্যান আছে, যখন ঈদ অথবা অন্য অন্য সময় ফেস্টিভ্যাল হয় তখন অ্যাটলিস্ট তারা লঞ্চ ঘাট, ফেরি ঘাটে তারা কিন্তু আলাদা রেনফোর্স করে, ওখানে টিম থাকে একটা সবসময়, একবার ডুবুরি টিম থাকে এবং কিছু যারা লোক থাকে তারা, যারা বৃদ্ধ মানুষ এবং যারা লোক তাদেরকে সহায়তা, মহিলা যারা তাদেরকে সহায়তা করে অ্যাটলিস্ট পারাপারের জন্য আসলে, এখানে যেন হঠাৎ করে পড়ে গেলেও যেন কুইকলি রিকভার করতে পারে। এবং এটাতে খুব ভালো সাফল্য এসেছে আসলে, বিশেষ করে সবসময় দরকার কিনা? স্থায়ীভাবে তো অবশ্যই দরকার রয়েছে, ক্যাম্প স্থায়ীভাবে। এখন সেটা কিন্তু সরকারিভাবে তারা পরিকল্পনা করবে। এর আগে কিন্তু বলা হয়েছিল যে সমস্ত জায়গায় মনে করেন ফেরিঘাট আছে, এখানে আলাদা কিন্তু একটা ফায়ার সার্ভিসের দিকে বলা একটা আমরা রিভারাইন ফায়ার স্টেশন করার কথা আসলে, এখানে সেটা পরিকল্পনা রয়েছে। এখন কয়েকটা জায়গায় হয়েছে কিন্তু সব জায়গায় এখনো হয় না আসলে। সেটা একটা অবশ্যই একটা, এটা নৌ পুলিশের সহায়তা একটা কম্বাইন্ড টিম থাকার প্রয়োজন রয়েছে। যেমন হাইওয়ে পুলিশ আছে, সেখানে একটা ফায়ার সার্ভিস রেসপন্স করে, সেটার প্রয়োজন রয়েছে। আমরা দেখছি যে কুইক রেসপন্স করতে পারলে অনেকের লাইফ হয়তো বেঁচে যেতে পারে। তো আমি সেটা সবসময় বলবো যে এখানে এই টোটাল ম্যানেজমেন্টের জন্য একটা টোটাল সমন্বয়ের প্রয়োজন রয়েছে। বিশেষ করে এখানে আপনি যেটা বলেন যে এখানে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, লোক রেস্কিউ থাকবে, তা বিআরটিসি, ডিআরটিএ, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন প্রয়োজন রয়েছে। বাট আমার একটা যেটা সবসময় মনে করি যে এই ঈদের সময় দুর্ঘটনা এড়ানোর কোনো ব্যাপারই ছিল না আসলে এখানে। এগুলো কিন্তু এখন কিন্তু অনেক ডিজিটালাইজ সিস্টেম চলে আসছে আসলে এখানে, তারপরে টেকনোলজি চলে আসছে এখানে। এগুলো কিন্তু তাদের একটা কন্ট্রোল রুম রাখা হচ্ছে এখানে, যেটা টোটাল সার্ভিলেন্স থাকবে আসলে এখানে। এটা যেটাকে আমরা বলে এমার্জেন্সি অপারেশন সেন্টার, বিআরটিএ যেটাকে আমরা বলি, তাকে অথরিটি একটা স্ট্রংগেস্ট করে একটা তখন ক্যামেরা দিয়ে অ্যাটলিস্ট মনে করে আমরা রাখতে পারি, যেটাকে আমরা অপারেশন সেন্টার বলি, ওখান থেকে কন্ট্রোল করা যায় আসলে। সেটা একটা বড় একটা ইনিশিয়েটিভ থাকতে পারে। সেই ব্যাপারে কিন্তু একটা সরকার প্রজেক্ট নেওয়া হয়েছে। ফিরবো এই আলোচনায়। এমন মৃত্যুর শেষ কথা, এই নিয়ে কথা বলছেন 3 জন দুর্ঘটনা বিশেষজ্ঞ। আমরা ফিরতে চাই আবারও জনাব আব্দুল্লাহ এম ফেরদৌস খান আপনার কাছে আলোচনায় যাব। তার আগে আপনাকে যদি একটা পরিসংখ্যান আমরা বলি যে গত 10 দিনে 274 জনের মৃত্যু ঘটেছে সড়ক দুর্ঘটনায়। সড়ক দুর্ঘটনার পেছনে একটা বড় কারণ হচ্ছে চালকদের প্রশিক্ষণ, তাদের অনভিজ্ঞতা এবং উদাসীনতা। একটা ভিডিও ফেসবুকে ঘুরছে, সেই ভিডিওটা আমরা এক পলক একটু দেখে আসতে চাই যে যারা চালায় গাড়ি তারা যাত্রীদেরকে নিয়ে যে কত ছেলে খেলা করে তাদের একটা বড় অংশ, তার প্রমাণ হতে পারে এই ভিডিও ফুটেজটি। আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। এই ভিডিও ফুটেজটিতে আমরা দেখতে পাচ্ছি যে যারা গাড়ি চালাচ্ছে তাদেরই কেউ এই ভিডিও ফুটেজটি ধারণ করছে। আপনি দেখবেন এটি আজমেরি গ্লোরি নামে একটি পরিবহন, এটি গাজীপুর পর্যন্ত চলাচল করে গুলিস্তান মগবাজার হয়ে। এক ধরনের স্টান্টবাজি করছে গাড়ি নিয়ে, আপনি দেখবেন স্টান্ট করছে গাড়ির মধ্যে। হ্যাঁ, মানে মোটরসাইকেল স্টান্ট করে যেমন বাইসাইকেল স্টান্ট করে, এই অবস্থায় তার কাছে আসলে আমরা কি আশা করতে পারি? আমরা যদি এর পরের এটা দেখেন সে কী করছে, তারা নিজেরাই কিন্তু এইটি রেকর্ড করছে, করে আবার তারা ফেসবুকে আপলোড করছে। এরপরে যদি আমরা আরেকটু নিশ্চয়ই একটা ফ্রেমিংয়ে দেখব, এর মধ্যে আবার তারা ড্রাইভার চেঞ্জ করছে, হ্যাঁ, চলন্ত অবস্থায়। হয়তো এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া কিছুটা, কিন্তু গাড়িটা দুলছে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখি আমরা যদি আরেকটু, এখানে ড্রাইভারের একটা এক্সচেঞ্জ হবে, দেখেন হাত ছেড়ে দিয়ে সে প্র্যাকটিস করছে। দেখ এবার রাতের বেলা
তো এই যে ভিডিওটা তারা ফেসবুকে ছাড়লো, তাদেরকে ট্রাফিক ডিপার্টমেন্ট অ্যারেস্ট করলো কিনা বা কোনো রকমের, দেখেন সিট থেকে উঠে গিয়ে যেন একটা মানে স্পিড বোট চালাচ্ছে, খুব একটা ফিল্মি ব্যাপার স্যাপার, হ্যাঁ, হাসছে শহরের ভিতরে। এই গাড়িটাকে ডিটেক্ট করা তো কোনো কঠিন কাজ না। আমরা দেখতে পেয়েছি যে এটা আজমেরি গ্লোরির যে চালক, তারাই কাজটা করছে। সামনে এনা পরিবহন, যার বিরুদ্ধে রেকলেস ড্রাইভিংয়ের অনেক অভিযোগ আছে। তো আমরা আলোচনায় ফিরি। জনাব এম ফেরদৌস খান, আপনি যেটি দেখছিলেন চালকদের প্রশিক্ষণ, আসলে সেটি আমরা কোন অবস্থানে আছি? ধন্যবাদ আপনাকে। এইটা প্রসঙ্গে কমেন্ট করার আগে, এইটা কিন্তু প্রশিক্ষণ দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। আপনাকে এই কথা বলার আগে আমি যদি দুর্ঘটনার একদম মূলে যাই, রুট কজে, দুর্ঘটনার অন্তর্নিহিত 3টা কারণ আছে। অন্তর্নিহিত 3টা কারণের একটা হচ্ছে ধরেন অনিরাপদ কাজ, অনিরাপদ আচরণ, অনিরাপদ অবস্থা। এদেরকে আপনি অনিরাপদ আচরণের মধ্যে ফেলতে পারেন। এটা হচ্ছে অন্তর্নিহিত কারণ, যেটা আমরা বুঝতে পারি না সহজে। বাহ্যিক কারণ কিন্তু 4টা কারণের মধ্যে যদি আপনি ধরেন হিউম্যান ফ্যাক্টর যেটা থাকে, মেশিনারি ফেলিয়ার, সিস্টেম ফেলিয়ার এবং ম্যানেজমেন্ট। আমি এইটার জন্য ম্যানেজমেন্টকে দায়ী করব, যে ম্যানেজমেন্ট এই 3টা সিস্টেমকে কন্ট্রোল করে। বিআরটিএ এটা বিআরটিএ সহ যে রোডস অ্যান্ড হাইওয়ে এবং যারা মালিক পক্ষ, যারা এই ট্রান্সপোর্ট সিস্টেম চালনা করেন, সরকারের উচিত হবে যে এই গাড়িকে, যে আপনি বললেন গাড়ি কেন ধরতে পারছে না, এই গাড়িকে ধরে তাদের এই যে ম্যানেজমেন্টটা যদি তারা ঠিক করতে পারে, এই মালিক তার বিষয়টা জানে যে তার গাড়ি কে চালায়। ড্রাইভারকে শুধু প্রশিক্ষণ দিলে তো সেই প্রশিক্ষিত ড্রাইভার না, এরা হচ্ছে অনেক সময় ভাড়াটে ড্রাইভার, যারা এই কাজগুলো করে, বাউলিবাজি করে, এগুলোতে বাউলিবাজি বলে। রাতের বেলা এইভাবে করে তারা এই টিকটকে এগুলো ছেড়ে দেয় এবং এই দুর্ঘটনা ঘটাচ্ছে। এই ধরনের ঘটনা কাজী সাইফুন নওয়াজ কেন ঘটাতে পারছে? যে আইনের কি প্রয়োগ নাই? অর্থাৎ আপনি দেখবেন যে বলা হয় যে মালিক বা পরিবহন মালিক শ্রেণীর কাছে জিম্মি থাকে সরকার, শ্রমিকদের কাছে জিম্মি থাকে সরকার, সেটা যেই সরকারই আসুক। আসলে ক্ষমতাটা আসলে কাদের হাতে? প্রথমে বলি, এই ধরনের ঘটনাগুলো দেখা যাচ্ছে আপনি এমন একটা রাস্তায় করছে যেখানে কোনো মনিটরিং নেই, মানে পুলিশ নাই, কিছু নেই। সে এখানে 2টা কাজ করছে, একটা হচ্ছে রেকলেস ড্রাইভিং, একটা হচ্ছে ওভার স্পিডিং। এখন রেকলেস ড্রাইভিং এবং ওভার স্পিডিংটাকে কন্ট্রোল করার জন্যে আমার রাস্তায় কিন্তু ওই কোনো পয়েন্টে পুলিশ ছাড়া আমার রাস্তা আর কোনো সিস্টেম নাই। বাট একটু খেয়াল করে দেখেন তো, মানে সবাই মানে এই রেকলেস ড্রাইভিং বা ওভার স্পিডিং কন্ট্রোল করার জন্যে পৃথিবীর অন্যান্য দেশ কী করে, তারা কিন্তু রাস্তায় হচ্ছে স্পিড ক্যামেরা থাকে, তাদের কিন্তু ডিজিটাল নজরদারি থাকে। আমি কিন্তু এই বিল্ডিংয়ে যা খুশি তা করতে পারবো না, কারণ প্রতিটা কোনো সিসিটিভি আছে। ঠিক সেরকম রাস্তায় কিন্তু স্পিড ক্যামেরা থাকে। যদি আমার রাস্তায় ক্যামেরা থাকতো, ইজিলি ডিটেক্ট করা যেত, কন্ট্রোল করা যেত পরের স্টেশনে। বাট দেখা যাচ্ছে আমরা এখনো পর্যন্ত ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাই, ম্যানুয়ালি এনফোর্স করতে চাই, ম্যানুয়ালি পুলিশ দিয়ে পুরো রাস্তা আমি কোনো দিন পারবো না। রেদার আমাদের ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিতে হবে। 1, 2 হচ্ছে যে আপনার এই যে স্পিডিং, আমাদের একটা বড় একটা মানে রিস্ক ফ্যাক্টর। এই স্পিডিং নিয়ে আমরা মানে গাড়ি চাইলেও স্পিডিংটাকে মানে একটা নির্দিষ্ট গতিসীমার চাইতে বেশি স্পিড তুলতে পারবে না, কারণ স্পিড গভর্নর সিল আমার থাকতে হয়। বাট যেটা করা হয় সেটা হচ্ছে এটাকে কেটে ফেলা হয় বা এটাকে ডিসেবল করে রাখা হয়, যাতে কিনা ইচ্ছামতো স্পিড তুলতে পারে। ফলে দেখা যাচ্ছে এবং বিআরটি যখন ফিটনেস নেয় তখন দেখা যায় এটা হয়তো ঠিকমতো চেক করা হয় না। তো এই প্রবণতার ফলে দেখা যাচ্ছে স্পিডও তুলতে পারে, রাস্তা আবার স্পিড তুলে আমার নজরদারি করার মতো, তাকে থামানোর মতো ওই পুলিশ থাকলে ভালো। কিন্তু এরা তো সুযোগ নেয়, এরা সাধারণত হয়তো টিকটক বা কোথাও হয়তো এটা পোস্ট করে কিছু বাড়তি ইনকাম করতে চায়। এটা হয়তো একটা ঘটনা, রাইট, এটা হয়তো একটা ঘটনা। আলী আহমেদ খান, আপনার কাছে জানতে চাই, আপনারা দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে গেলে তো বাসগুলোর যে স্ট্রাকচার আপনাদের দেখার সুযোগ হয়, ফিটনেসবিহীন যে বাস, এটি একটি বড় কারণ। দেখা যাচ্ছে ফিটনেসবিহীন বাসের তালিকা করা হয়, অভিযান হলে আবার তারা পাল্টা রিঅ্যাকশন দেখিয়ে গণপরিবহন বন্ধ করে দেয়। ফলে এই শহরে এমনও অনেক গাড়ি আছে যে 20, 30, 40 বছর পার হয়ে গেছে, সেই গাড়িটি কিন্তু রাস্তায় চলছে। ফিটনেসবিহীন বাস আসলে কতখানি দায়ী? দেখেন, এটা হলো কি, অবশ্যই একটা গাড়ি বা একটা সুষ্ঠুভাবে অথবা একটা নিরবচ্ছিন্ন জার্নির জন্য একটা যেটা হলো ফিটনেস ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আসলে এখানে। এবং যার জন্য একটা গভর্নমেন্ট সরকারিভাবে কিন্তু রেগুলেটরি বডি আছে, যেটাকে আমরা বলি বিআরটি আর কি। এবং আমরা দেখেছি যে এর আগেও কিন্তু ফিটনেসবিহীন গাড়িগুলো অনেক ড্রাইভ দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে আবার একইভাবে চলে আসে আসলে। এবং এখানে দেখা যাচ্ছে ঢাকা শহরে আপনি দেখবেন যেটা হলো কি,
এত গাড়ি চলাচল করতেছে, মানে গাড়িগুলো সবগুলো কিন্তু স্ক্র্যাচ পড়া আসলে এখানে। বিদেশে কিন্তু বলা হয় যে বেশিরভাগই ঢাকায় যত গাড়ি চলে বেশিরভাগই 20 বছর আগে মেয়াদ শেষ 20 বছর এবং তারা কিন্তু চালাচ্ছে এবং নির্দ্বিধায় আসলে। এবং এখানে যেটা বলবো যে একটা স্ট্রং পলিটিক্যাল উইল দরকার আসলে সেখানে। এখানে দেখা যাচ্ছে যে মালিকরাই কিন্তু দেখা যাচ্ছে কেউ হয়তো মিনিস্টার হয়ে গেছে আসলে, কি বলবেন, ভেরি আনফর্চুনেটলি আসলে তার গাড়ির, এবং তারা কিন্তু প্রশ্রয় দিচ্ছে আসলে বিভিন্ন ড্রাইভারদেরকে আসলে। এই জন্য কিন্তু বলবো যে যেখানে মালিকদেরকে প্রশ্রয় দিচ্ছে, মালিক ড্রাইভার যারা আছে এখানে, বিশেষ করে যে শক্ত হতে পারছে না এখানে টোটালি, মালিকদেরকে বাগে আনবে কারা আসলে? এটা ডেফিনেটলি এটা সরকারিভাবে পলিটিক্যাল উইলের প্রয়োজন রয়েছে এখানে, মালিকরা যারা আছে এখানে। এবং এখানে কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল যারা নেতৃত্ব তাদের অনেকে আবার পরিবহন ব্যবসায় থাকে না, সেখানে তো সরকারিভাবে দেখতে হবে। এখানে মনে করেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, সে তাকে দেওয়া উচিত না কখনো। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা কিন্তু গভর্নমেন্ট সরকারিভাবে তারা দেখবে এটা আসলে। সেখানে কিন্তু গভর্নমেন্টের যেটা আমি বলবো যে যেটা লিডারশিপের একটা স্ট্রং একটা থাকতে হবে, তার একটা ভিশন থাকতে হবে যে আমি কাকে দিয়ে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য রাইট পিপল টু চয়েস দ্য রাইট গাই আসলে। এখানে যেটা আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা সবসময় জিম্মি থাকি এখানে একজনের কাছে, ড্রাইভারদের কাছে। তবে এখানে যদি একটা শক্তভাবে ব্যবস্থা না হয় মনে করেন আমাদের, যে সেটা হয়তো সবার সাপোর্ট লাগবে এখানে। গাড়ি যদি কেউ অ্যাক্সিডেন্ট করতে মনে হয় তাহলে একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে আসলে, এবং একটা হিউজ পেনাল্টি হওয়া উচিত এখানে। যেটা মনে করেন আনফিট গাড়ি চালাবে এমনভাবে ব্যবস্থা নেবে, যদি তাকে ধরা হয় তবে তাকে হয়তো এমনভাবে পেনাল্টি করবে সে হয়তো গাড়ি কিনতে পারবে না, এমন অবস্থা হবে। সেই জন্যই কিন্তু আমি মনে করি আমাদের দেশে যেটা আমাদের সরকারিভাবে বিআরটি আছে, হাইওয়ে পুলিশ করা হয়েছিল। হাইওয়ে পুলিশের মেইন কনসেপ্ট ছিল যে গাড়িগুলোকে সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করবে। প্রত্যেক জায়গায় কিন্তু হাইওয়ে পুলিশ দেওয়া হচ্ছে কিন্তু একবারে, এবং তাদেরকে স্ট্রেন্থেনিং করার প্রয়োজন রয়েছে। এবং তাদের জন্য কিন্তু ইকুইপমেন্ট যেটা আছে কিংবা মনিটরিং করা, স্ট্রং মনিটরিংয়ের দরকার আছে আসলে। ফিটনেস গাড়িগুলো বিহীনগুলো আছে কি না সেটা দেখতে হবে। সেখানে কিন্তু ম্যানেজ করলে চলবে না আসলে। আমাদের যেটা হলো কি, আমাদের যেটা হয় একটা পুলিশিং এট দ্য সেম টাইম, এবং সেখানে কিন্তু আমাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এখানে, কারা দায়িত্ব আছে এখানে। টিল দ্য টাইম আমরা যদি জবাবদিহি না করতে পারি এখানে, কিন্তু তাহলে কিন্তু আমরা এরকম অ্যাক্সিডেন্ট ঘটবে আসলে, কে দায়ী ছিল এখানে। সুতরাং আমরা যদি একটা সেক্টর ওয়াইজ আমার মনে করি, একটা পার্টিকুলার যেমন এই হাইওয়েতে আমরা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই এলাকার যে পুলিশ সুপার হাইওয়ে তাকে রেসপন্সিবল করতে হবে কেন হলো এখানে, ডেফিনেটলি তাহলে কিন্তু দায়িত্ব নিবে আসলে। এবং সাথে সাথে তাকে হি হ্যাভ টু টেক কঠিন অ্যাকশন নিতে হবে শুধু, সেভাবে একটা ওয়ে আউট হতে পারে আমার মনে হয়। ফেরদৌস খান, আপনার কাছে আসি, ছোট করে যদি বলেন, আপনি দেখবেন এই যে সড়ক দুর্ঘটনাগুলি ঘটছে সেটি নিয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু রেল ক্রসিংয়ে কিন্তু কয়দিন পর পর দুর্ঘটনা হচ্ছে, কোনো ব্যবস্থা দেখা যায় না। কুমিল্লায় যে ঘটনাটা ঘটলো আমরা জানলাম যে যিনি রেল ক্রসিংয়ের দায়িত্বে ছিলেন ব্যারিকেড ফেলার, তিনি বিকল্প আরেকজনকে 1000 টাকা বেতনে চালিয়ে নিচ্ছিলেন। তো এই রেল ক্রসিংয়ের মৃত্যু নিয়ে রাষ্ট্র কেন ব্যবস্থা নিচ্ছে না? ধরুন সারা দেশে প্রায় 3100 মতো রেল ক্রসিং আছে, তার ভিতরে 2100 রেল ক্রসিং কিন্তু অরক্ষিত। এই যে কুমিল্লাতে যে দুর্ঘটনাটা ঘটলো 2014 সালে অগাস্ট মাসে, সিমিলার দুর্ঘটনাটা ঘটেছিল ঝিনাইদহ জেলার 12 বাজারে। সেখানেও 11 জন মানুষ মারা গিয়েছিল, এবং বরযাত্রীবাহী একটা বাস লাইনের উপরে উঠে গিয়েছিল, এবং রাতের বেলা ট্রেন সরাসরি সেই বাসকে হিট করে। এই 12 বছর পরে, 14 বছর পরে সিমিলার ঘটনাটা আবার ঘটলো। আমরা কি শুধু ঘটনা ঘটার জন্য ওয়েট করছি? ওই ঘটনা ঘটার পরে 12 বাজারে বুম গেট বসেছে, 12 বাজারে গেটম্যান বসেছে, এখন সেটা কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু আমরা কি এইভাবে আরও 2100 যে ক্রসিংগুলো অরক্ষিত আছে, আমরা কি প্রতিটা ক্রসিংয়ে এক একটা করে দুর্ঘটনার জন্য ওয়েট করব? আমরা কেন, এটা কি খুব বেশি কস্টলি? একটা বুম গেট করতে 1 লাখ টাকার বেশি লাগে না, আমি একটু খোঁজ নিলাম। তো এই যে আর যে গেটম্যান যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের বেতনই বা কত? এটা ম্যানেজমেন্টটা কি খুব কঠিন? আমার তো মনে হয় না। এখানেও ম্যানেজমেন্টের একটা বড় ইচ্ছা, মাইন্ডসেট রয়েছে এখানে। শুধু কি ম্যানেজমেন্টের ইস্যু? কাজী সাইফুন নওয়াজ, আপনি একজন প্রকৌশলী, রেল ক্রসিং এর অবকাঠামো আসলে কেমন হওয়া উচিত এটা নিরাপত্তার জন্য? দেখেন, আমরা ঘুরে ফিরে না ওই যে কায়িক পরিশ্রম ভিত্তিক সেফটি নিয়ে ভাবছি। দেখেন, এই যে গেটম্যান থাকবে, গেট বেল ফেলবে, এখন মানুষ তো, সে তো ঘুমিয়ে পড়তেই পারে, হঠাৎ করে চোখটা লেগে যেতে পারে। ওই সময় একটা ট্রেন চলে আসলে আমি কি আর মানে তার এই একটু চোখ লেগে আসার শাস্তি কি 10টা মানুষ মরে যাবে কেন? মানে তাহলে আপনি যদি খিলগাঁও রেলগেট, মগবাজার রেলগেটে খেয়াল করে দেখবেন, ট্রেন আসার 1 মিনিট 30 সেকেন্ড আগে থেকে কিন্তু সাইরেন বাজতে থাকে, তাই না? আমাদের প্রযুক্তি কিন্তু আমাদের দেশেই আছে। সেই প্রযুক্তিটা আমি কেন প্রত্যেকটা হচ্ছে যে আমি আমার লেভেল ক্রসিং ওই যে 3100টা বললো, 3100তে আমি দিয়ে দিই, আমি গেটম্যান থাকুক না থাকুক,
আমি যদি অন্তত পক্ষে সাইরেনটা বাজানোর জন্য সংকেতের প্রযুক্তিটা দিতে পারি আমার প্রত্যেকটা লেভেল ক্রসিংয়ে, তাহলে কিন্তু দেখা যাবে যে অন্তত পক্ষে গেটম্যান ঘুমিয়ে পড়লে সে সজাগ হবে। আর যেখানে গেটম্যান নাই সে দেখা যাবে যে অন্তত বাস ড্রাইভার বা একজন ভেহিকেলের চালক বা একজন রোড ইউজার সে সতর্ক হলো যে ট্রেন মনে হয় আসছে, এরপর সে হচ্ছে সিদ্ধান্ত নেবে। বাট আমরা কিন্তু এখনো পর্যন্ত ওই মানুষ আছে মানুষ নাই এই সিস্টেমে আছি। তো মানুষ থাকলেও এটাকে অটোমেশনের আওতায় আনা ডেফিনেটলি এটা খুব সহজ। এই আমার কথা হচ্ছে আমাদের প্রযুক্তিগুলো কেন জানি আমরা প্রযুক্তির ব্যবহার করতে চাই না। হ্যাঁ, প্রযুক্তির পরও যেটা হচ্ছে আমাদের একটু মনিটরিং প্রয়োজন আছে, বাট আমার তো ফার্স্ট টায়ারে যেতে হবে, আমরা সেই জায়গায় করছি না। আর যতদিন পর্যন্ত আমরা এই মানে মানুষকে প্রাধান্য, মানুষের উপর আমরা নির্ভর করে থাকবো, ততদিন কিন্তু ভুল হবে। আর ভুলের শাস্তি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, মানে জাস্ট প্রাণগুলো চলে যাচ্ছে। জি, আলী আহমেদ খান, আপনি দেখবেন যে সারা বছর দুর্ঘটনা ঘটছে, প্রতি বছর অন্তত বলা হয় যে 5,000 মানুষের গড়ে মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। বিশেষ করে এর মধ্যে একটা বড় অংশের মৃত্যু হয় প্রতি ঈদে। তো ঈদে যেহেতু বহু মানুষের যাতায়াত হয়, আমরা এটা জানি, আগামী কোরবানি ঈদেও হবে, এটা আমরা জানি। তাহলে আমাদের আমূল পরিবর্তন হয়তো এই পরিবহন সেক্টরে পরিবর্তন ঘটানো সম্ভব নয়। তাহলে এই দুর্ঘটনাগুলো কমিয়ে আনার জন্য ঈদ কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থাকে কি কোনো ঢেলে সাজানো যায় কি না? একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন? ভাগে ভাগে ছুটিগুলো দেওয়া, কিংবা শিল্প কারখানা আগে, কিংবা অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান এক সময়, স্কুল কলেজ এক সময়, ভাগ ভাগ করে দেওয়া যায় কিনা? এর সঙ্গে আপনি বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন? না, অবশ্যই আপনি যেটা বললেন যে ঈদের সময় তো মানুষের মুভমেন্টটা অনেক বেড়ে যায়, বিশেষ করে। আর এখানেও কিন্তু অ্যাটলিস্ট মানুষ এমন চলাচল করে, কন্ট্রোল করা যায় না। যদি ব্যবস্থাগুলো নেওয়া হয়, বিশেষ করে যেটা আমরা বলি যে প্রিপেয়ারনেস, আসলে আগে থেকে যদি প্ল্যানিং করা হয়, যেখানে মনে করেন যারা রেগুলেটরি বডি যারা আছে এখানে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, যারা রেসপন্স টিম আছে, যারা নিয়ারেস্ট হসপিটাল যারা আছে এখানে, অ্যাট দ্য সেম টাইম যারা স্কাউট আছে এখানে, তারপরে আমরা ভলান্টিয়ার, এরা যদি একসাথে কাজ করি অবশ্যই এগুলো কমানো যায়, এটা কোনো ব্যাপারই না আসলে। এখানে দেখতে প্রথম হোয়াট ইজ আওয়ার ইন্টেনশন আসলে এখানের জন্য, বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়েজ যারা, তাদেরকে একটা আছে মনে করেন, বিশেষ করে আমরা যেটা বলা হয় অবকাঠামো যেটা আছে এখানে, মনে করেন দুর্ঘটনা হতে পারে, সেখানে কিন্তু আমরা সাইন পোস্টিং দিয়ে রোড আমরা ঠিক করা হয় এবং রাস্তাঘাট করা হয়। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা সমস্যা হচ্ছে কি, আমাদের দেশে যেটা অনেক রকম যেটা আছে ইনফর্মাল ভেহিকেল চলে আসছে আসলে, যেটা 3 হুইলার বলি আমরা এটাকে, প্রফেশন নেওয়া যেত এটা আর ভালো বলতে পার, বিশেষ করে যারা কাজ করতেছে হাইওয়ের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে 3 হুইলার চলতে আসলে, এটা কোনো কন্ট্রোল নেই আসলে। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের, এরা পুলিশের কথাও মানুষ মানতেছে না, এবং লোকাল পলিটিক্যাল লিডারও তাকে স্পন্সার করে, হয়তো রাস্তা উঠে যাচ্ছে, এই জন্য অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে আসলে। এটা খুবই ঘন ঘন হচ্ছে দেখা যাচ্ছে 3 হুইলার এবং হাইওয়ের সাথে যখন একসাথে বিভিন্ন গতি, যেটা হলো ভেরিয়েশন ও স্পিড থাকে, এবং এরা কিন্তু এই হাইওয়েতে ওঠার কথা না আসলে, তারা কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে আসলে। এটা বড় ফ্যাক্টর আসলে। সুতরাং এখানে সমন্বয় যদি করা যেতে পারে, বিশেষ করে ঈদের আগে আমাদের একটা প্র্যাকটিস, এবং সেটা হলো জেলা পর্যায়ে কিন্তু একটা সমন্বয়ের দরকার রয়েছে, যে স্থানীয় ডিসি, লোকাল পরিষদ, এখানে এই সমস্ত জায়গা যেগুলো আছে এখানে অবশ্যই আমার দুর্ঘটনা অনেক কমা যেতে পারবে। এটা কোনো একটা বড়, যেখানে রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা ঠিক করতে হবে, তারপরে আমরা যে সমস্ত জায়গায় আমরা ট্রাফিক যেখানে চোক পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আগে ব্যবস্থা নেওয়া যেতে পারে আসলে। সুতরাং এখানে আপনার হাইওয়ে পুলিশের যেটা আছে একটা বড় ভূমিকা আছে এখানে, এমার্জেন্সি রেসপন্স টিম, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সাথে। অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত জায়গায় নৌ পরিবহন খাত যেগুলো, যেখানে বিআরটিসির সাথে একটা যদি আমরা সুন্দরভাবে একটা কোঅর্ডিনেশন করতে পারি, তাহলে হয়তো এই যাত্রাগুলো আরও সেইভাবে আমরা করতে পারবো সেখানে, আমি মনে করি। জি, কাজী সাইফুন নওয়াজ, আমি যে প্রশ্নটি আলী আহমেদকে করেছিলাম, যেহেতু ঈদের সময় কয়েক কোটি মানুষের যাতায়াত হয়, আপনি দেখবেন যে কোনো ক্রাইসিস মোমেন্টে কিন্তু রেশনিং পদ্ধতি চালু করা হয়। দেখেন, এই যে পেট্রোল ক্রাইসিস চলছে, এখন আনলিমিটেড ফুয়েল দেওয়া হচ্ছে না, হয়তো 2 লিটার 3 লিটার করে সরকার বেঁধে দিয়েছে গাড়ি ভেদে। সেক্ষেত্রে শিডিউলিং করার সুযোগ আছে কিনা, যে ঠিক আছে অমুক তারিখে অমুক সেক্টরের লোকেরা যাবে, অমুক তারিখে এই 2 দিন ব্যাপী অমুক সেক্টরের লোকেরা যাবে। আমাদের তো যানবাহন লিমিটেড, কিন্তু যাত্রী তো আমাদের অসংখ্য। এটা একটু কমপ্লেক্স সিস্টেম হয়ে যাবে। রেদার আমার কাছে যে সলিউশন আছে, মানে সলিউশনগুলো সবসময় বলে আসি, দেখেন
এই যে প্রত্যেকটা বাসের সাথে প্রতিযোগিতা করছে, যতদিন পর্যন্ত আমার টার্মিনালগুলোতে সায়দাবাদ বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনালগুলোতে আপনি 1000টা কাউন্টার দেখবেন, টিকিট কাউন্টার, ততদিন পর্যন্ত আসলে আপনি কখনোই বাস সিস্টেম এই দুর্ঘটনা এবং শৃঙ্খলা কোনোটাই আনতে পারবেন না। রেদার একটা বাস কাউন্টারে থাকবে হয়তো বড় 8-10টা হচ্ছে আমার কাউন্টার, কারণ এক একটা রুটের জন্য ফিক্সড কে যাবে, অর্থাৎ বড় একটা আমব্রেলার আন্ডারে চলে আসবে বাস সিস্টেম, যেটাকে আমরা সব সময় বলে আসছি। এই কাজটা আপনি যতদিন পর্যন্ত করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনাকে ওই গায়ে গত রেখে কাজ করতে হবে। কীরকম, যেদিন মন্ত্রী যাবে সেদিন একটু ঠিকঠাক থাকবে সব, আদারওয়াইজ উনি চলে আসবেন, আর কোনো মানে আপনি তো রাস্তায় কন্ট্রোল করতে পারবেন না, হয়তো টার্মিনাল পর্যন্ত আনতে পারতেন, কিন্তু রাস্তা আপনি কীভাবে কন্ট্রোল করবেন? দেখেন এই প্রতি ঈদে কমন টাইপের কিছু দুর্ঘটনা হচ্ছে, গাড়ি করে দিচ্ছে, কি জানা বলে, গাছের সাথে লাগিয়ে দিচ্ছে বা উল্টে পড়ে যাচ্ছে, সিঙ্গেল ভেহিকেল ওভারটার্ন হয়ে যাচ্ছে। কেন? কেউ ধাক্কা মারছেন তাকে, কেউ কিন্তু উল্টে যাচ্ছে, কারণ চালক ক্লান্ত হয়ে যাচ্ছে। চালক কেন ক্লান্ত হচ্ছে? কারণ ওই চালক তো একটা বাসই চালায়। যদি বড় একটা কোম্পানির আন্ডারে থাকতো, সে হাইলি হয়তো স্যালারি পেত, তার একটা কর্মঘণ্টা থাকতো, তার হচ্ছে স্পেয়ার চালক থাকতো, স্পেয়ার গাড়ি থাকতো, চালকে ক্লান্ত হওয়ার সুযোগ নেই। আমাদের এখানে সে হয়তো টানা গাড়ি চালাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, গাড়িটা সে উল্টে ফেলে দিচ্ছে। গাড়িতেও সমস্যা থাকতে পারে। গাড়ি কেন সমস্যা? কারণ ওই গাড়িতে একটাই ওই মালিকের, সে সারা বছর ওয়েট করে কবে ঈদের সময় সে টানা হয়তো 7 দিন 10 দিন গাড়ি চালিয়ে মোটামুটি একটা ইনকাম করবে, তো গাড়িটাও তো সে ঠিক করে না। অথচ যদি আমার একটা রুট রেশনালাইজেশন থাকতো, বারবার আমরা ওই পয়েন্টে আটকে যাচ্ছি, কেউ আমরা ওটা করছি না, শুধু আমরা বলছি যে হয়তো বা আমি কি জানি বলে আপনার চালককে ধরবো, একে ধরবো, বাট আমরা সিস্টেম ঠিক করছি না। সিস্টেম করলে এই প্রতিযোগিতা থাকবে না, গাড়ি ভালো হবে, আমার চালক ভালো হবে, দেখবেন যে আপনি শৃঙ্খলা আসবে, প্রতিযোগিতা থাকবে না, আমার মানুষের জীবন বাঁচবে। আদারওয়াইজ আপনি কিছুই আসলে ঠিক করতে পারবেন না। পরবর্তী ঈদে একই টাইপের দুর্ঘটনা রিপিটেশন হবে শুধু। জি, ফেরদৌস খান, যেটি সাইফুন নওয়াজ বলছিলেন যে বাস রুট রেশনালাইজেশন, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে 5 কালারের 5 রুটে 5টি গাড়ি নামানোর উদ্যোগ ছিল। প্রয়াত মেয়র আনিসুল হক তিনিও এটি নিয়ে কাজ করেছেন। এরপরে অন্তর্বর্তী সরকারেরও কিছু তৎপরতা আমরা দেখেছি, এই নিয়ে কিন্তু এটি বাস্তবায়ন হচ্ছে না। আমার ইউকেতে দেখার সুযোগ হয়েছে, লন্ডন থেকে যে গাড়িগুলো স্কটল্যান্ডে যাবে বাসগুলো, তো এয়ারপোর্টের মতো করে বাস ম্যানেজমেন্টটা করা হয়, অর্থাৎ যে দূরপাল্লার গাড়িগুলো যাত্রা করবে সেগুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে, সেখানে বিমানবন্দরের মতো করে যাত্রীরা বোর্ডিং করবে, বোর্ডিং শেষ হওয়ার পরে তারপরে নির্দিষ্ট যাত্রীদেরকে টার্মিনালের ভেতরে নেওয়া হবে। হয়তো ঘোরাফেরা, এলোপাতারি টিকিট কেনা বেচা, একটা বিশৃঙ্খল পরিস্থিতি নাই। তো এই যে বাস রুট রেশনালাইজেশন, এটি কি একমাত্র সমাধান এবং কেন সেটি হচ্ছে না? এটা একমাত্র সমাধান হয়তো হবে না, কিন্তু একটা সমন্বিত উদ্যোগ দরকার। ধরেন ঈদের সময় যে মানুষের হ্রাস, তার জন্য আমাদের ট্রান্সপোর্টের যে শর্টেজ আছে, সেটার জন্য একটা কথা আমরা বলছি বা কথা উঠেছে যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের যে গাড়িগুলো আছে, বড় বড় বাস, বিআরটিসি থেকে শুরু করে বা অন্যান্য কর্পোরেশনের, এই গাড়িগুলোকেও এই সময়টার জন্য ব্যবহার করার সুযোগ আছে কিনা, যদি করা যেত তো একটা বড় অঙ্কের মানুষ ওই ট্রাভেল করতে পারত। আর একটা বিষয় দেখেন, এখানে একটা প্রপার ম্যানেজমেন্ট যদি রাস্তায় যে কথাটা আগে উঠলো, যে রাস্তায় যে স্কাউট বলেন, হাইওয়ে পুলিশ বলেন, বা এই যে সমন্বিত উদ্যোগ নিয়ে যে রাস্তায় যেভাবে গাড়ি চালানো দরকার, তারা যেন বেপরোয়া না হয়ে যায়। এই যে মানে আমাকে খুলনা বা রংপুর যেতে হবে, ওই ড্রাইভারই আবার ফিরে ঢাকায় আসবে, এসে আবার সে আর একদিকে যাবে। এটার জন্য যে মালিক বা যে কর্তৃপক্ষ, তাদেরকে তো এই জিনিসটা বুঝতে হবে। এবং এই কোনো মালিক কিন্তু এটা থেকে বেরোতে চাইবে না যদি আপনি এটাকে আইনের মাধ্যমে, আইনগতভাবে তাকে এই জবাবদিহিতার আওতায় না আনেন, যে আপনার গাড়িতে কয়জন ড্রাইভার থাকবে, গাড়ি সে কত ঘন্টা গাড়ি চালাবে, তার ওয়ার্ক অ্যান্ড রেস্ট আওয়ার্সটা এনশিওর করবে। এটা কিন্তু সরকারের তরফ থেকে দায়িত্ব। এটা যদি সরকার করতে না পারে, কোনো মালিক নিজের থেকে এই কাজটা করতে চায় না। আমরা এটা যদি সামগ্রিকভাবে এটা যদি চেষ্টা করি দেখতে যে কিভাবে করা যায়, তাহলেই হয়তো রেশনালাইজেশন এর মধ্যে ওয়ান অফ দ্য ফ্যাক্টর। অবশ্যই এটা করলে এই রাস্তায় এই রেসিংটা কমে যাবে, রোড রেসটা কমে যাবে, কমে গেলে রাস্তার একটু স্বস্তিতে চলাচল করতে পারবে। একেবারে শেষ পর্যায়ে আছি, মোটা দাগে ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, সামনের আগামী ঈদকে সামনে রেখে এই সরকারের এই মুহূর্তে কি পদক্ষেপগুলো দরকার মোটা দাগে আপনি যদি 2-3টা পরামর্শ দেন সরকারকে?
এই মুহূর্তেই মনে করেন একটা এনফোর্সমেন্টটা বাড়াতে হবে, বিশেষ করে যে গাড়ির ফিটনেসটা এনশিওর করতে হবে আমরা, এবং যে সমস্ত ড্রাইভিং যারা তাদেরকে লাইসেন্সগুলো চেক করার প্রয়োজন রয়েছে, এবং তাদের যেটা বিশেষ করে নৌ পরিবহনের ক্ষেত্রে যারা ক্রু যারা চালায় তাদেরকে একটা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে নিয়ে আসতে হবে, একটা ফ্যাক্টর যেতে পারে। আর আমি যেটা মনে করি অবশ্যই যে বিভিন্ন যেটা হতে পারে একটা কোঅর্ডিনেশন পয়েন্ট রাখতে পারে, যেটা যে সুন্দর জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে আগে এগুলো রিস্কগুলো অ্যাসেসমেন্ট করতে হবে, কোথায় কোথায় রিস্কগুলো আসে মনে করেন একটা যেটাকে আমরা এক্সপার্টগুলোর লোকদের এখানে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, যেমন এখন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আগে থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং, সে সমস্ত জায়গায় অ্যাসেসমেন্টগুলো করে মিটিগেশন প্ল্যানগুলো করতে হবে, কীভাবে আমরা প্রিভেন্টিভ মেজার নিতে পারি, নট দ্যাট ঘটনা না ঘটতে পারে সেটা ব্যবস্থা নেওয়া যাবে। আর একটা হতো সমন্বয়ের মাধ্যমে, যেটা হতে পারে কাউকে দায়িত্ব দেবো কোনো মিনিস্ট্রিকে আমরা, যেগুলো হয়তো বিআরটিএ মিনিস্ট্রি যেটা হতে পারে, এবং নৌ পরিবহন তাকেও বলবো যে আপনারা একটা কোঅর্ডিনেশন সেলের মাধ্যমে এখন থেকে ওয়ার্কআউট করেন, সো দ্যাট আমরা যেন একটি নিরাপদ সড়ক পেতে পারি, নিরাপদ একটা নৌপথ পেতে পারি, এবং নিরাপদ রেলপথ পেতে পারি। কাজী সাইফুন নেওয়াজ, একই প্রশ্ন আপনার কাছে, সরকারকে কি পরামর্শ দিতে চান ইমিডিয়েট সলিউশনের জন্য? আমাদের মাত্র 2.5 মাস বা 2 মাস সময় আছে। আমি মনে করি আমাদের একটা পয়েন্টে গুরুত্ব দিই, স্পিডটা কন্ট্রোল করবো আমরা কিভাবে। চাইলে আগামী 1 মাসের ভিতরে অন্তত বড় বড় রাস্তাগুলোতে আমরা স্পিড ক্যামেরা বসানো সম্ভব, কারণ এটা ইনভেস্টমেন্টের ব্যাপার, এটা মানে পুলিশও কিন্তু ট্রেনিংটা অলরেডি তাদের আছে। স্পিডটা যদি মনিটর করতে পারি আমরা একটা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে, তাহলে আগামী পরের 1 মাস অর্থাৎ ঈদের আগের 1 মাসটা দেখা যাচ্ছে এটা হবে ট্রায়াল, অর্থাৎ অ্যাওয়ারনেস বিল্ডিং। আমি টুকটাক ফাইন করবো এই স্পিড ক্যামেরার মাধ্যমে, বাট ঈদের 10 দিন আগে থেকে একেবারে স্পিড মানে 100% এটা স্পিড মনিটর হবে, রেকলেস ড্রাইভিং মনিটর হবে, যাতে কিনা যে কোনো ধরনের ভায়োলেশনে ক্যামেরা তো ফ্লাই এলিভেটেড এক্সপ্রেসের উপরে চলছে, ওখানে লেখাও থাকে 60-এর উপরে যাওয়া যাবে না, আমরা দেখি অনেক গাড়ি চলছে কিন্তু কোনো মামলাই তো হয় না। আমি সেটাই বললাম যে এটা আপনি শুরু করেন, মানে প্রথমে 1টা মাস, যেহেতু আপনি 2 মাস সময় 2.5 মাস সময়, প্রথম মাস ইনস্টলমেন্ট করেন, পরের হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ আপনি এটাকে মানে অ্যাওয়ার করেন চালকদেরকে আমরা কিন্তু অ্যাক্টিভ। লাস্ট মানে 10 দিন আগ থেকে শুরু করে আপনি 100% এটা আপনি অ্যাক্টিভেট করে দেন, দেখেন যে মানুষটা ভয় থাকবে, কেউ না কেউ আমাকে মনিটর করছে, ফাইন হবে। অন্তত পক্ষে গতি সংক্রান্ত যেই সমস্যাগুলো সেটা আমরা সমাধান করতে পারবো। আর ঢেলে সাজানোর জন্য ইতিমধ্যে 111টা সুপারিশ দেওয়া আছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে, ওগুলোকে ধরলে সাস্টেনেবলি আমরা কমাতে পারবো। সরকারের জন্য 2টো সাজেশন, 30 সেকেন্ডে। থ্যাংক ইউ। 2টো সাজেশন হচ্ছে যে আগামী যে 2 মাস আছে, এই 2 মাসে যে কোম্পানির গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তাকে ইমিডিয়েটলি তার রুট পারমিট বাতিল করে তাকে এই আইনের আওতায় আনতে হবে যে তোমার যদি কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেই কোম্পানি মাস্ট বি ব্ল্যাক লিস্টেড। তাকে যদি ব্ল্যাক লিস্টেড করে দেওয়া যায়, হি উইল বি সিরিয়াস ফর হিজ ড্রাইভার, ফর হিজ ভেহিকেল ফিটনেস, তাহলেই হয়তো এটা সিরিয়াসলি এটা এনফোর্স করা সম্ভব। তা না হলে ওই শুধু টাকা ফাইন করে টাকা দিয়ে যে প্রবলেম সলভ করা যায় সেখানে কখনো পার্মানেন্ট সলিউশন হয় না। সুতরাং ওই ফাইন করে ওই অল্প একটু টাকা জরিমানা করে আপনি ওদেরকে থামাতে পারবেন না। আমি চাই যে ইমিডিয়েট অ্যাকশান নিয়ে যারা মালিক পক্ষের সঙ্গে বসে তাদেরকে ক্লিয়ার গাইডলাইন দেওয়া, তারা কিভাবে রাস্তায় চলবে। যে একটা সমন্বিত এবং শক্তিশালী পদক্ষেপ দরকার অন্তত আগামী ঈদের আগে। আপনাদের 3জনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চাপমুক্ত কণ্ঠ। ভালো থাকবেন, দেখা হবে পরের সপ্তাহে।